স্নিগ্ধ সকালের ফুরফুরে হাওয়ায় সফেদ পর্দাটা মৃদু দোলনে আচ্ছাদিত। বাবুই আর শালিকের কিচিরমিচির কলধ্বনিতে আহানের ঘুম ছুটে গেল। চোখ বন্ধ রেখেও ঘরে এক নাম না জানা মিষ্টি সুবাসের ঘ্রাণ পাচ্ছে আহান। তার চেয়েও কড়া এক সুরভি নাকের খুব কাছে ঠেকছে। মনে হচ্ছে কোনো কিছু তাকে আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছে। বুকের মাঝে উষ্ণ গরম বাতাসের প্রখরতা উপলব্ধি করেই চোখ খুলে গেল আহানের। রেশমি সুতোর মতো নরম চুলগুলো একদম মুখের ওপরে উপচে পড়ে আছে। এক হাতে নিজের মুখের ওপর থেকে চিকন রেশমি সুতোর ন্যায় জিনিসটা সরাতেই দেখল তোরা তার পায়ের ওপরে এক পা তুলে আরেক হাতে গলা জড়িয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। একদম ছোট বাচ্চাদের ন্যায় মিশে আছে আহানের বুকের সাথে। হুট করে আহান কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারল না। কি একটা মনে হতেই এক হাত তুলে আঙ্গুল দিয়ে তোরার মুখ থেকে এলোমেলো চুলের গোছাগুলো সরিয়ে দিল। গোড় বর্ণের পাতলা মুখটাতে খাড়া সরু নাক আর চাপা ঠোঁট, দেখতে ভীষণ সুন্দর। ঘুমের মাঝে নিচের ঠোঁট দুটো কামড়ে ধরে রেখেছে। জোরে জোরে নিঃশ্বাস ছাড়াই তা আহানের চোখে মুখে আছড়ে পড়ছে। বা চোখের কোণায় আর নিচের ঠোঁটের তিলটার জন্য মেয়েটার সৌন্দর্য যেন কয়েক ধাপ প্রসারিত হয়েছে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে আহান। কোনো এক অজানা ঝিরিঝিরি অনুভূতির জোয়ারের প্রতিশব্দ ভেসে আসছে যেন। এই প্রথম তার মনে হলো তাকে এভাবে বাচ্চাদের মতো জাপটে জড়িয়ে ধরা মেয়েটা তার বউ। হুট করে আহানের হুঁশ ফিরল। কি ভাবছিল সে এতক্ষণ? না এই বিয়েটার কোনো মানে আছে, আর না সে এই বিয়েটা মানে। এক হাত দিয়ে তুরার পাটা নামিয়ে দিল। হাতটা নিজের গলা থেকে নামিয়ে উঠতে নিলেই টি শার্টে টান পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখল তোরা আরেক হাত দিয়ে তার পরনের শার্টটা খামচে ধরে রেখেছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে সেই হাতটাও ছাড়িয়ে নিল। মেয়েটার সোয়াগ খুব একটা সুবিধার না, সেটা তার বেশ ভালোই বোঝা হয়ে গেছে। মাঝখানের বালিশটা পায়ের নিচে আর মাথার বালিশটা নিচে ফেলে দিয়ে আহানের বুকটাকে বালিশ বানিয়ে কি সানন্দে ঘুমিয়েছে মেয়েটা। এটা আবার কোন সিস্টেমের ঘুমানো হলো আহান বুঝে পায় না। এভাবে দেখেই তো আহানের গায়ে ব্যথা করছে। বেশ বিরক্ত নিয়ে উঠে গেল আহান। ঘড়ির কাঁটায় 8:05। আপাতত ফ্রেশ হয়ে আসা দরকার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুমের বাহিরে এসে দেখল তোরা টিপ টিপ করে তাকিয়ে এদিকে সেদিকে দেখছে, যেন প্রথম কোনো ঘর দেখছে। আহান সেই দিকে ভ্রুক্ষেপ না করেই আয়নার সামনে গিয়ে মুখ মুছতে লাগলো। শুনুন, আপনার না ঘরে ভূত আছে? সকালবেলা করে এমন উদ্ভট কথা আহান একেবারেই আশা করেনি। হাতের তোয়ালে নামিয়ে এক পলক তাকালো পেছনেই বসে থাকা মেয়েটির দিকে, যে আপাতত এদিকে ওদিকে চেয়ে আকাশ কুসুম ভাবনায় মত্ত। তোমার এমন কেন মনে হলো? গুরু গম্ভীর কণ্ঠস্বরটা শুনে তোরা খানিকক্ষণ ঢোক গিলে সেও গম্ভীর মুখ করে বলল, রাতে আমার পায়ে সুড়সুড়ি দিয়েছিল। তোরার এমন বেহুদা কথা শুনে সকালবেলা করে আহানের মেজাজটা চড়ে গেল। কি যাতা বলছো? মাথার তার ছেঁড়া আছে নাকি? না, আমি সত্যি বলছি, রাতে আমার পায়ে সুড়সুড়ি দিয়েছে আর বালিশও কেড়ে নিয়েছে আমার। এই যে দেখুন, নিচে পড়ে আছে বালিশটা। বলেই নিচে পড়ে থাকা বালিশটাকে হাত দিয়ে দেখালো। আহান ওর দিকে ঘুরে 2 হাত বুকে গুজে বলল, তোমার মতো পেতনির কাছে কোনো ভূত ভুলেও আসবে না। আমি পেতনি কেন হব? এভাবে একটা পুরুষ মানুষের সামনে ওড়না ছাড়া পেতনিরাই বসে থাকতে পারে? আহানের কথা শুনে তোরা তড়িৎ গতিতে নিজের দিকে তাকালো। সারা শরীরে যেন ঠান্ডা হিম বাতাস বয়ে গেল। ঘুম থেকে ওঠার দরুন এত সব খেয়ালই ছিল না যে তার গায়ে ওড়নাটা নেই। হন্তদন্ত করে এদিকে ওদিকে খুঁজেই ওড়নাটা পাচ্ছে না, অথচ লোকটা বেহায়ার মতো শটান করে তার দিকেই চেয়ে আছে। খাটের উপরে কোথাও না পেয়ে ঘাড় এদিলিয়ে নিচে তাকাতেই দেখলো তার ওড়নাটা ফ্লোরে লুটুপুটি খাচ্ছে। হড়বড় করে নেমে ওড়নাটা কোনো মতে গায়ে পেঁচিয়ে নিল তোরা। তোমার কি মনে হয় এভাবে ওড়না ছাড়া আমার সামনে ঘুরলে অ্যাটেনশন পাবে? তোরা হকচকিয়ে তাকালো। মানে? সে ওড়না না পরে
কেন অ্যাটেনশন নিতে যাবে? এই লোকটা তো আচ্ছা যাতা। এসব উদ্ভট কথাবার্তা নিতান্তই আপনার মনের ভুল, তাই নাকি? তাহলে লজ্জা করলো না এভাবে পেতনির মতো ওড়না ছাড়া বসে থাকতে? এহেন লজ্জাজনক কথায় তোরা চুপচাপ চোখ মুখ কুঁচকে রইল। এই লোকটা প্রচন্ড বজ্জাত, এর সামনেই থাকা যাবে না। চুপচাপ ওয়াশরুমের দিকে চলে গেল। আজকে শুক্রবার হওয়ায় ভার্সিটি যাওয়ারও তাড়া নেই, আর উঠতেও যথেষ্ট দেরি হয়ে গেছে। তাই আজ আর শাওয়ার না নিয়ে শুধু ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ঘর পুরো ফাঁকা, আহান নেই। যাক, হাঁপ ছেড়ে বাঁচল তোরা। লোকটার সামনে থাকা যাবেই না। একই তো জল্লাদ, তার উপরে প্রচন্ড অসভ্য। পরনের জামাটা ঠিক করে চুলগুলো হাত খোপা করে নেমে এলো তোরা। বেশ দেরি করে ফেলায় এখন তারই লজ্জা হচ্ছে। শেষে কিনা বাড়িতে মেহমান আসলো, আর সে পড়ে পড়ে বেলা ভোরে ঘুমালো। ডাইনিংয়ে খেতে বসেছিল মিনু ফুপু আর আমেনা খাতুন। রাইমা নেই, এখনো নামেনি হয়তো। রান্নাঘরে একবার উকি দিতেই দেখলো রুবি খাতুন পরোটা ভাজছে। তোরা সোজা রান্নাঘরের দিকেই এগিয়ে গেল। আমি সাহায্য করব মা। রিনিনি ঝিনি চিকন কণ্ঠে রুবি খাতুন পাশ ফিরে তাকালো। খুন্তি দিয়ে পরোটাটা প্লেটে রেখে আরেকটা পরোটা প্যানে দিয়ে বলল, ঘুম ভাঙলো? থাক, তুমি ছোট, এসব পারবে না। তুমি বরং টেবিলে বসো, আমি নাস্তা আনছি। আমি ছোট নই, আর এসব আমি বেশ পারি। ও বাড়িতে থাকতে সকালে চাচা চাচির জন্য তো আমি নাস্তা বানাতাম। তোরার কথায় রবি খাতুন ওর দিকে তাকিয়ে বলল, তোমাদেরও বাড়িতে কজন যেন থাকে? চাচা চাচি, তার 2 ছেলে মেয়ে, চাচির মা, আর আমি ছিলাম। অতগুলো লোকের নাস্তা তুমি বানাতে? হ্যাঁ তো, রান্নাও আমিই করতাম। তোরা বেশ হাসি খুশি মুখে বললেও রুবি খাতুন অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। কতটুকু হবে বয়স? রাইমারও অনেক ছোট। ছোটখাটো মুখখানা দেখলেই তো মায়া লাগে। আর এতটুকু মেয়েকে দিয়ে কিনা রান্না করাতো? কি করে পারে মানুষ এতটা মায়াহীন হতে? দিন না আমাকে মা, এসে থেকে তো শুয়ে বসেই থাকি। আপনি কি আমার উপরে ভরসা করতে পারছেন না? তোরার কথায় ধ্যান ভাঙে রবি খাতুনের। থমকে যাওয়া চেহারায় হাসির রেখা এনে বলে, তেমনটা না, আমি একাই পারবো। আমি সত্যি পারবো। আমায় যতটা ছোট ভাবছেন ততটাও না। আমি অনেক কিছু পারি। দেখি, আমায় দিন তো। বলে রুবি খাতুনের হাত থেকে খুন্তিটা নিয়ে নিজে গিয়ে দাঁড়ালো। রুবি খাতুন আর কথা বাড়ালো না। থাক, মেয়েটা যদি খুশি হয় তবে করুক। পরোটা ভেজে রাখা থালাটা নিয়ে ডাইনিংয়ে এগিয়ে গেল। তোরা বেশ কিছুক্ষণের মধ্যেই ঝটপট করে কাজ সেরে পরোটাগুলো নিয়ে ডাইনিংয়ে আসলো। রাইমা ততক্ষণে নিচে নেমেছে। টেবিলে গিয়ে প্লেট রাখতেই তাকে দেখে মিনু খাতুন বলল, আরে বউ, যাক, তোমার মুখ তো দেখতে পেলাম। সকাল থেকে তো তোমার কদমই নাই নিচে। আজ একটু দেরি হয়ে গেছে উঠতে, তাই আর কি। আস্তে ধীরে তোরা বলার কথা শেষ না হতেই রাইমা বলল, পরোটাগুলো কি তুই করলি তোরা? না না, মাই করেছিল, আমি তো শুধু একটু কয়টা ভেজেছি। বলেই নিজেও রাইমার পাশে বসলো তোরা। রুবি খাতুন সকলের প্লেটে নাস্তা তুলে দিল। ইনসাফ মাহবুব বেরিয়েছে সকালে হাঁটতে, আসার পথে বাজার করে আনবেন। বোন আশায় সে নিজে গিয়ে বাজার করে আনবে বলেছেন। তোরা খেতে বসে এদিকে ওদিকে চেয়ে দেখলো আহার নেই। কোথায় গেল লোকটা? পরেক্ষণেই আবারও ভাবলো, যেখানে খুশি যাক, তার কি, থাকলেই তো অপমান শুরু করবে। তা বউ, রান্নাবান্না কতটুকু জানো? আজকালকার মেয়েরা তো বাবু রান্নাঘরে পাও মারাতে চায় না। খাওয়ার মাঝেই মিনু বলে উঠল। উত্তরের অপেক্ষা না করেই আবার বলল, আজ আমি বউয়ের হাতের রান্না খেতে চাই রুবি। তোমার রান্নার প্রশংসা তো সারা জীবনই করে গেলাম। তোর ছেলের বউয়ের কেমন রাধে তা না হয় দেখা যাক। মিনুর কথায় ডাইনিং জুড়ে থমথমে পরিবেশে ছেয়ে গেল। রুবি খাতুন তোরার দিকে একবার চেয়ে শাশুড়ি আমিনা খাতুনের দিকে চাইল। তোরা এসে থেকে তাকে দিয়ে কোনো না কোনো কাজ করাননি তারা। ইনসাফ মাহবুব বারবার বলেছে তোরাকে নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম না দেখতে। তোরার পড়াশোনায় যেন কোনো প্রকার ক্ষতি না হয়। আজ তারা নিজেরাও তোরাকে সংসার নামক ভারী বোঝা এখনই চাপিয়ে দিতে চায়নি। মেয়েটা কি রান্না পারবে?
মিনু যেমন খুঁতখুঁতে মানুষ। আমেনা খাতুন এতক্ষণ চুপ থাকলেও এবার বলে উঠল, কি যে বলিস মিনু, ও তো এখনো ছোট, এত সব রান্না কি ও পারবে নাকি? আর আমি পারবো দিদুন, আপনি চিন্তা করবেন না, আজকে দুপুরের খাবার আমিই রান্না করব। আমেনা বেগমকে থামিয়ে তোরা বলল, সবাই বেশ অবাক হয়, এতগুলো মানুষের রান্না কি করে করবে তোরা? রান্না করা তো আর চারটেখানি কথা নয়, এত মানুষের রান্না তুই কি পারবি নাকি তোরা? অনেক চাপ হবে কিন্তু। রাইমার কথায় তোরা মৃদু হেসে বলল, এর চেয়েও বেশি চাপ আমি সয়ে এসেছি আপু। তোমরা তো আমায় তোলার শাড়ি পরিয়ে রেখেছো এ বাড়িতে, ওখানে থাকতে একবেলা রান্না না করলে চাচি তো আমায় খেতেও দিত না। তোরার মলিন হেসে বলা কথায় পা দুটো থেমে গেল আহানের। ঘরের দিকেই যাচ্ছিল সে, তোরার এমন কথা শুনে তারও পা দুটো জমে গেল। এক পলক তাকালো বসে থাকা মেয়েটার দিকে, যে খুব স্বাভাবিকভাবেই এত বড় কথাটা বলে দিল। বাবার কাছে শুনেছিল আহান, তোফায়েল আঙ্কেলের ব্যবসায়িক সাফল্য তার বাবার চেয়েও অনেক বেশি, তার অঢেল সম্পত্তির একমাত্র অধিকারী তোরা, আর তাকেই কিনা কাজ না করলে না খাইয়ে রাখতো। আহানের মতো বাকি সবাইও বেশ বিহ্বলিত তোরার এমন কথায়। আমিনা খাতুন পরিস্থিতি বুঝে কিছু বলতে নিলেই দরজার সামনে দাঁড়ানো আহানকে দেখে বলে, দাদু ভাই, কোথায় ছিলে তুমি? নাস্তা করার সময় হয়েছে তোমার? আমেনা খাতুনের কথায় বাকিরাও তাকালো আহানের দিকে। আহান দুই হাত ঝেড়ে বলল, আমি পরে খাবো দিদুন, আপাতত বেলচা দরকার, সেটা পাচ্ছি না। বেলচা কি করবে তুমি? রুবি খাতুনের প্রশ্নে আহান গলা ঝেড়ে বলল, বাগানের কিছু গাছ হেলে পড়েছে, ওগুলোর পরিচর্যার প্রয়োজন। ওটা কোথায় রেখেছো মা? স্টোর রুমেই আছে, এক্ষুনি দিচ্ছি। বলে উঠতে নিলেই মিনু থামিয়ে দিয়ে বলল, তুই দাঁড়া রুবি, তোরা তুমি যাও, তোমার স্বামীর কোনটা দরকার এটা তো তোমারই বোঝা উচিত। মিনু ফুপির কথায় তোরা হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল। আবারও ওই লোকটার সামনে যেতে হবে? তোরা যতবারই ভাবে ওনার সামনে যাবে না, বরাবরই সে ভেসে যায়। আহান বেলচার কথা বলেই আবারও বাগানে গেছে। তোরা স্মিত হেসে সম্মতি জানিয়ে উঠে এলো। স্টোর রুমে গিয়ে বেলচাটা খুঁজে দরজা পেরিয়ে বাগানে এসে দাঁড়ালো। আহান এক হাঁটু ভাঁজ করে সূর্যমুখী বাগানে বসে গাছের গোড়াগুলোতে সার প্রকার সব কিছুই দিচ্ছে। রাতের টি শার্টের বদলে কফি কালারের একটা হাফ-হাতা টি শার্ট পরেছে। বলিষ্ঠ হাতের বাহুতে এঁটে থাকা হাতাটা মারাত্মক আকর্ষণীয় লাগছে। কপালের বিন্দু বিন্দু ঘামে সকালের সূর্য রশ্মি পড়ে জ্বলজ্বল করছে। খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গম্ভীর মুখখানার লম্বা চওড়া সুপুরুষের দিকে এক ধ্যানে চেয়ে দাঁড়িয়ে আছে তোরা। আহান সামনের দিকে ঘুরে কাজ করায় তাকে এখনো খেয়াল করেনি। বসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে পুরোটা আবারও পরখ করে পিছু ঘুরে তাকাতেই দেখল তোরা এক দৃষ্টিতে তার দিকেই হা করে চেয়ে আছে। ইউ, আবার এসেছ আমার বাগানে? চিরচেনা ধমকে তোরার ধ্যান ভাঙল। বাগানের দিকে তাকাতেই সেদিনের রাতের কথা মনে পড়ে গেল। চুপচাপ মুখটা নামিয়ে দাঁড়িয়ে রইল। ওভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে বলিনি, ওই ব্যাগটা এইদিকে নিয়ে এসো। আহানের কথা শুনে তোরা ঠাই দাঁড়িয়ে রইল। লোকটাকে ডাকছে কেন? মারবে না তো? কি হলো, শুনতে পাও না? এদিকে আসতে বললাম তো। তোরা প্রচন্ড দ্বিধা নিয়ে এগিয়ে গেল। আহান ওর দিকে একবার রূঢ়ভাবে চেয়ে এগিয়ে গিয়ে সারের ব্যাগটা নিয়ে আসলো। তোরার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, নাও, এখন গাছের গোড়ায় সার দাও। হ্যাঁ? আহানের এমন অনাকাঙ্ক্ষিত কথায় তোরা হতবুদ্ধির মতো করে বলল, হোয়াট? আবার কেমন ব্যবসা? হ্যাঁ, রিডিকিউলাস। তোরা কপালে ভাঁজ ফেলে তাকালো আহানের দিকে। এই লোকটা আচ্ছা ভেজাল, সব কথাই ওনার শুধু খিটখিটানি। এসব উইয়ার্ড টোন না দিয়ে কি চুপচাপ যা বলেছি তাই করো, ঠিক আছে? তোমার জন্য আমার বাগানের এই অবস্থা। পেতনির মতো রাত বিরাতে তেল বানাতে এসে আমার বাগানের জাত অবস্থা করেছ। এখন যতক্ষণ না সব ঠিকঠাক হচ্ছে এক পাও নড়তে পারবে না। আহানের কথায়
তোরা অসহায় মুখ করে একবার আহানের মুখের দিকে তো আরেকবার বাগানের দিকে তাকায়। প্রায় 5-6টা গাছের মতো হেলে আসে, মাটিতে শুয়ে গেছে। সেদিন তোরাই তো পড়ে গিয়েছিল এগুলোর ওপর, কিন্তু সে তো ইচ্ছে করে পড়েনি। কি হলো, কথা কানে যাচ্ছে না? অকাজ করার সময় তো বলা লাগে না? কাজের কথা বললেই যত গাইগুই শুরু হয়, তাই না? তোরা কাদো কাদো মুখ করে মাটিতে ধপ করে বসে পড়ল। হাতের বেলচা নিয়ে ধপধপ করে গাছের গোড়ার সব মাটি তুলে ফেলতে লাগলেই আহান চাপা সরে চেঁচিয়ে বলল, কি করছো তুমি? একটা কিছু ঠিকঠাক পারো না? না আমার গাছ উপড়ে ফেলবে নাকি? আপনিই তো বললেন গোড়ায় সার দিতে, তাই তো। বোকা বোকা মুখ অফ করে বলল তোরা। তাই বলে তুমি গোড়া থেকে মাটি তুলে ফেলবে? স্টুপিড, কোনো কাজ হবে না তোমায় দিয়ে। বলেই তোরার পাশে হাঁটু গেড়ে বসে হাত থেকে বেলচাটা কেড়ে নিয়ে নিজেই সুর করলো। তোরা ওভাবেই গোল হয়ে বসেই হাঁ করে চেয়ে রইল আহানের দিকে। আচ্ছা, লোকটা নাকের পাটা লাল হয়ে আছে কেন? তোরা বেশ কয়েকবার লক্ষ্য করেছে, লোকটা রেগে গেলেই নাকের পাটা লাল হয়ে যায়। এমনটা কি সবার হয়? কই, সে তো রেগে গেলে নাক লাল হয় না, বরং কান্না আসে। এমনটা কি শুধু জল্লাদ লোকেদেরই হয়? তোরা আনমনে চেয়ে রইল আহানের দিকে। কপাল আর কানের পেছন দিয়ে ঘাম টপকে পড়ছে আহানের। স্বরযন্ত্রীয় স্থানের অ্যাডাম আপেলটার ওঠানামা করছে কথার সাথে। হুট করেই এমন গরমেও একরাশ হিম হাওয়া বয়ে গেল তোরার অন্তরস্থল জুড়ে। কেমন যেন নাম ঠিকানাহীন বেওয়ারিশ অনুভূতিরা স্পষ্ট জাগতে উঠল বুকের ভেতরে। অস্থিরতায় এক অন্য মাত্রায় যোগ হলো যেন, যা একেবারেই নতুন, অন্যরকম। শুক্রবারের দুপুর আহান আর ইনসাফ মাহবুব পবিত্র জুম্মার নামাজে গেছে। রাইমা নিজের ঘরে, রুবি, আমেনা আর মিনু নিচে বসার ঘরে। সময়টা মধ্যাহ্নের কাঁটায় হেলে পড়ে মাঝ দুপুরে ছড়িয়েছে। খাটের উপরে গাঢ় সবুজ রঙের জামদানি শাড়িটা এলোমেলো ভাবে পড়ে আছে, আর তার চেয়েও এলোমেলো চিন্তা ভাবনায় মগ্ন অষ্টাদশীর কিশোরী মন। ফর্সা গায়ে সবুজ রঙের ব্লাউজ আর পেটিকোটের ওপর পাতলা ফিনফিনে একটা ওড়না মরিয়ে রেখে অনবরত পায়চারি করছে। কোমর ছড়ানো এলোকেশি চুলগুলোর আগা টপকে বিন্দু বিন্দু জলকণা ঝরছে সারা ফ্লোরে। খাট থেকে শাড়িটা তুলে হাতে নিল তোরা। গত আধা ঘন্টা ধরে পায়চারি করে চলেছে ঘরে। বার কয়েক চেষ্টা করেও শাড়ি পরতে পারেনি সে। কশ্চিন কালেও শাড়ি পরেনি সে, বা দেখেও নি। আজ কিভাবে পরবে? এই শাড়িটা তাকে দিয়েছে মিনু ফুপু। আজ সকালের ঘটনা। সবার সাথে বসে যখন গল্প করছিল তোরা, মিনু মাঝখান থেকে বলে, এ আবার কেমন কথা বউ? তুমি নতুন বউ হয়ে এ কি সব সালোয়ার পরে ঘুরে বেড়াও বাচ্চাদের মতো করে? তোমার তো শাড়ি পরা উচিত। উত্তরে তোরা শুধু বরাবরের মতোই চুপচাপ তাকিয়েছিল। তারপর মিনু নিজেই উঠে গিয়ে তার ব্যাগ থেকে কয়েকটা শপিং ব্যাগ এনে তোরার হাতে ধরিয়ে দিয়ে বলল, আহানের বউয়ের জন্য শাড়িগুলো কিনেছিলাম আমি, কিন্তু আহানের বউ তো শাড়িই পরে না। এইটা নাও, আজ এখন থেকেই একটা শাড়ি পরবা। তোরা তখন বলদের মতো নিলেও সে যে শাড়ি পরতে পারে না তা তো ফুপু জানেই না। বেশ অসহায় মুখ করে বলেছিল, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না ফুপু আম্মা। তুমি পারো না তো কি হয়েছে? তোমার বরকে বলবা পরিয়ে দিতে। কি? আমার বর মানে? বর মানে আবার কি? আহান নাকি আরো কেউ আছে? বলে কপালে ভাঁজ ফেলে তাকালো মিনু তোরার দিকে। তোরার এহেন কথা শুনে হক চকিয়ে জিহবায় কামড় দিয়ে বলে, হেমা ছিসি, আস্তাগফিরুল্লাহ, আমার কেন আরো থাকবে? তাহলে যে আছে তাকেই বলবা, বুঝেছ? আজ কিন্তু তোমায় শাড়িতেই দেখতে চাইবো। ব্যাস, হয়ে গেল। তোরা সকালে মিনুর কথা বলাগুলো অনুযায়ী আধা ঘন্টা থেকেই সেই চেষ্টাই করে যাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। একবার তো সাহায্যের জন্য রাইমার কাছেও গিয়েছিল, কিন্তু রাইমার সাথে মিনু বসে আছে সেই কখন থেকে, ওঠার নামগন্ধই নেই। সে থাকলে তো যেতেই পারবে না। তোরা পড়েছে মহা মুশকিলে। ফুপুর গম্ভীর মুখখানা দেখলেও তোরার কেমন যেন থতমত খেয়ে যায়। এখন যদি সে দেখে তোরা শাড়ি পরেনি, না জানি কি বলে ফেলবে।
তাই ৭-৫ ভাবা বন্ধ করে শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো তোরা। যেভাবেই হোক পরে ফেলবে। শাড়ি তো, এমন কি? ১২ হাত লম্বা পাতলা সবুজের শাড়িটার ওপর সোনালি জরির কাজ। বেশ নজর কাড়া সৌন্দর্যের কাপড়টা। তোরা এদিকে ওদিকে ঘুরিয়ে কোমরে গুজে নিল শাড়ির একাংশ। একবার পেঁচিয়ে কাঁধের ওপরে রেখে কাঁচা হাতে এলোমেলোভাবে কুচি করার চেষ্টা করছে। ভীষণ আনমনা হয়ে একছত্র নিমগ্নতা দিয়ে ছেয়ে আসে ঘাড় নামিয়ে। চিকন আঙ্গুলের মাঝে মাঝে শাড়ির এলোমেলো ভাঁজ। এমন গভীর মনোযোগ দিয়ে পরিধানের চেষ্টার কালেই খট করেই দরজা খোলার শব্দে ধ্যান ভাঙল। একাগ্রতা ক্ষুণ্ণ হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো তোরা। আহান এখনো স্তব্ধ দাঁড়িয়ে, এক হাতে দরজার নবটা মুচড়ে এখনো ধরে আছে, আরেক হাত থেকে টুপিটা খপ করে পড়ে গেছে। সেদিকে তার বিন্দু মাত্র ধ্যান নেই। কেমন একটা মোহগ্রস্তের মতো চেয়ে আছে এক ধ্যানে। একভাবে তার সামনেই দাঁড়ানো ভীষণ এলোমেলো ভয়ঙ্কর মনোহর কম্র কিশোরী নন্দিনীর পানে। চিবুক থেকে শুরু করে বক্ষস্থলের মধ্যাংশ জুড়ে কেমন যেন রুক্ষতা ছেয়ে গেল। শুকনো একটা ঢোক গেলার সাথেই কণ্ঠনালীর উঁচু অংশটার ওঠা নামা স্পষ্ট দৃশ্যমান হলো আহানের। গলাটা হুট করে শুকিয়ে খা খা করছে। অদ্ভুত পিপাসা অনুভূত হচ্ছে। তুরার হাত থেকে শাড়ির ভাঁজগুলো খসে পড়ে গেল। ধপ করে ঘুরে দাঁড়ালো অন্যদিকে। দরজা যে সে লাগায়নি সে খেয়াল মাথায়ই ছিল না। এই মুহূর্তে আহানের আগমনটা স্বাভাবিক হলেও তোরার নিকট অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ছিল। দরজাটা সামান্য ভিড়িয়ে দিয়েই এগিয়ে এলো আহান। সামান্য গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে টুপিটা যথাযথ স্থানে রেখেই আবারও দরজার দিকে গেল। সে নিজেও বুঝতে পারছে না সে ভীষণ ভুল করে ঢুকে পড়েছে। মোটেও উচিত হয়নি এই সময়ে আসা। দরজাটা খুলে বাইরের দিকে পা বাড়াতে নিলেই পেছন থেকে নারী কণ্ঠের রিনঝিন স্বরে থেমে গেল। শুনুন। তোরার ডাকে থেমে দাঁড়ালেও পিছু ফিরে তাকালো না আহান। তোরা শাড়ির আঁচল কোনো রকমের সামলে আবারও বলল, আমায় একটু সাহায্য করবেন প্লিজ। মাথাটা সামান্য কাত করে তোরার আনান পানে চেয়ে ভুরু যুগল কুচকালো আহান। প্রশ্নবিদ্ধ চাহনি স্থির রেখেই শুধালো, কিসের হেল্প? এবার খানিকটা এগিয়ে এলো তোরা। কণ্ঠের খাদ আরো নামিয়ে সবিনয়ে অনুরোধ করে বলল, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও এই শাড়িটা আমি কিছুতেই পরতে পারছি না। আমায় একটু পরিয়ে দেবেন প্লিজ। তড়িৎ ঘাট সহ নিজেও ঘুরে দাঁড়ালো আহান। এক নজর নিস্তব্ধ দেখল তার সামনে দাঁড়ানো মেয়েটির পানে। মেয়েটা কি বলছে আদৌ কোনো ধারণা আছে তার? একটা মেয়ে কতখানি অবুঝ হলে এভাবে নিঃসংকোচে একটা পুরুষের কাছে এমন আবদার অবলীলায় করে দিতে পারে? নিজের চাপা বিব্রত বোধটাকে দমিয়ে কিছু বলতে নিবে তার আগে তোরা আবারও বলল, দিন না পরিয়ে প্লিজ। আমি কখনো পরিনি, তাই জানি না কিভাবে পড়তে হয়। জানো না তো তাহলে পড়তে নিলে কেন? কে বলেছিল তোমার শাড়ি পরে সংসাজতে? নাকি বউগিরি আবার উথলে উঠছে? বেশ ঝাঁঝালো কণ্ঠে একদমে কথাগুলো বলল আহান। তোরার অসহায়ত্ব আরো যেন বেড়ে গেল। সে তো পড়তেই চায়নি। আমি তো পড়তে চাইনি। ফুপু আম্মা দিয়ে বলেছে নতুন বউদের শাড়ি পরতে হয়। আজকে যেন আমি শাড়িই পরি। আহানের মেজাজটা আবারও বিগড়ে গেল। যেখানে সে এই বিয়েটা মানেই না, আর এই মেয়ে কিনা নতুন বউ, কি পরে না পরে সেই রীতি রেওয়াজ শোনাচ্ছে। ভীষণ মেজাজ খারাপ হলেও তা দমিয়ে নিল। তার ফুপুও যে কতখানি ভেজালযুক্ত মহিলা সেটাও তার হাড়ে হাড়ে জানা আছে। তো যে পড়তে বলেছে তাকেই বলো না পরিয়ে দিতে, আমায় কেন বলছো? আহানের ধমকে না দমে তোরা বোকা বোকা মুখ করে বলল, ফুপু আম্মা বলেছে নিজে না পারলে বরকে পরিয়ে দিতে বলতে। আমি তো এর আগে বিয়েও করিনি, বরও নাই, তাই আপনাকেই বলছি। তোরার এমন হতবুদ্ধিকর কথায় আহান চাপা স্বরে বলল, তো আমি কি এর আগে আরো 2-4টে বিয়ে করেছি? সত্যি করেছেন? আহানের ইচ্ছে করছে নিজের চুল নিচে টেনে ছিঁড়তে। এ কোন হাবাগোবা মেয়ের পাল্লায় পড়ল সে?
তবুও নিজেকে সামলে নিয়ে বলল, তোমার এসব বাজে কথা রাখো, গিয়ে রাইমা আপিকে বলো পরিয়ে দিবে। বলেই আবারও প্রস্থান করতে নিলে তোরা এগিয়ে এসে খপ করে আহানের হাতটা ধরে বলল, যাবেন না প্লিজ, আমি গিয়েছিলাম আপুর কাছে, কিন্তু ওখানে ফুপি আছে, আমায় দেখলে আপুকে তো শাড়ি পরাতেই দিবে না, বরং আরো হাজারটা প্রশ্ন করবে। আর ওনার প্রশ্ন কেমন জানি, আমি কিছুই বুঝি না। তোরার এমন আকস্মিক হাত ধরায় আহান বেশ অবাক হলেও ওর কথায় কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে, কি প্রশ্ন করে? ও তো কত সব প্রশ্নই করে, আজ সকালেই তো জিজ্ঞাসা করছিল আমি সকালে উঠে গোসল করিনি কেন। আমি তো বললাম আজ আমার ভার্সিটি নেই, তবুও বুঝলো না, কেমন যেন জহুরির চোখ করে আমায় বলেছিল, তোমাদের মাঝে সব ঠিকঠাক আছে তো? কোনো রকম আগা মাথা না বুঝেই তোরা হড়বড়িয়ে কথাগুলো বলে ফেলল। আহান হাঁ করে চেয়ে আছে ওর দিকে, কোনোরূপ প্রতিক্রিয়া দেবে সে এখনো বুঝে উঠতে পারছে না। তার ফুপু একটু মুখ চোখা মানুষ, সব কথাই মুখের ওপরই বলে দেয়, তাই বলে এই সব। আরও ও বলছে কিনা এই বলদের কাছে। এই মুহূর্তে আহানের ইচ্ছে হলো নিজের মাথা নিজেই দেওয়ালে ঠুকতে। সে বেশ বুঝতে পারছে ফুপুর মনে একবার যখন সন্দেহ ঢুকেছে, এবার একদম উঠে পড়ে লাগবে জল ঘোলা করতে। আহান আপাতত কোনো কাহিনী চায় না, তাই ফুপুর সন্দেহ আর বাড়াতে দিল না। ভেতরে এসে দাঁড়ালো তোরার সামনে। ফ্লোর থেকে শাড়ির আঁচলটা তুলে কতক্ষণ এপাশ ওপাশ করে দেখেই পকেট থেকে ফোনটা বের করলো। তোরা ভুরু কুচকে চেয়ে আসে আহানের দিকে। সে তো বলল শাড়ি পরাতে, এই লোক ফোন কেন ঘাঁটছে আজব। একটু পরিয়ে দিন না, ফোন কেন দেখছেন? শ্যাট আপ, বলেই ধমকে তোরাকে চুপ করিয়ে দিল আহান। ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল ভিডিও অন করে পাশের টেবিলে রেখে সেই অনুযায়ী শাড়িটা ধরলো। বার দুয়েক রিপিট দেখার পর ভিডিওর মতো কুচিগুলো ধরে এক এক করে তার বলিষ্ঠ হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে কুচিগুলো গেঁথে নিল। এক এক করে কুচি ঠিক করে তুরার হাতে দিয়ে বলল, এবার এটা গুজে নাও। তুরা এতক্ষণ এক ধ্যানেই চেয়েছিল আহানের দিকে। গৌড় বর্ণের শরীরে সাদা শুভ্র পাঞ্জাবিটা একটু বেশি চোখে ধরেছে। নামাজ পড়ে এসে যেন গম্ভীর মুখখানার স্নিগ্ধতা আরো বেড়ে গেছে কয়েক ধাপ। ঘন প্রসারিত ভ্রু যুগল কুচকে কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে এই যে ভীষণ মনোযোগ দিয়ে কুচিগুলো ধরছে, এতে যেন আরো বেশি ভাল লাগছে তোরার। কি হলো, ধরো। আহানের ডাকে ধ্যান ভাঙল তোরার। আগা মাথা না বুঝেই বলল, অ্যাঁ, তোমাকে বলছি না এই অর্ডটা আমার সামনে ইউজ করবা না, দিস ইজ ডিসগাস্টিং। ধরো এটা গোজো। বলেই শাড়ির কুচিগুলো তোরার হাতে ধরিয়ে দিল। তোরা কাচুমাচু মুখ করে কোনো রকমে অপরিপক্ক ভাবে গুজে নিল। এবার আহান আঁচলটা হাতে নিয়ে এক এক করে ভাঁজ ফেলল। তোরার এবার বেশ লজ্জা লজ্জাই লাগছে। যতই হোক এভাবে একটা পুরুষের সামনে। বুকের ভেতর কেমন যেন দ্রিম দ্রিম শব্দে তোড়পাড় হচ্ছে। ভীষণ অস্বস্তি আর অস্থিরতায় ঘিরে ধরল তোরাকে। চুপচাপ নিচের ঠোঁট কামড়ে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল। বেশ সময় নিয়ে আহান আঁচলটা ঠিক করে তোরার কাঁধে রাখতে গেলেই দেখতে পেল ঘাড় ঝুঁকিয়ে রাখা তোরার লজ্জা মিশ্রিত লালাভ মুখটা। হঠাৎ করে আহানেরও যেন অন্যরকম প্রগাঢ়তায় ছেয়ে গেল ভেতরটা। তোরার এইভাবে লজ্জা পেয়ে থাকাটা যেন আহানের অস্বস্তির পরিসীমা আরো পরিব্যাপ্ত হলো। তাও আচানকই দ্বিধাবোধ হতে লাগলো। আমি এটা ঠিক করে নাও। বলেই তোরার আঁচল কাঁধে ফেলেই বড় বড় পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। আহান যেতেই তোরা দুই হাতে মুখটা ঢেকে ফেলল। ইস, কি লজ্জা কি লজ্জা, শেষে কিনা ওই লোকটার কাছেই তার শাড়ি পরতে হলো। লজ্জায় আর সংকোচে তোরার সারা মুখ গরম হয়ে এলো। সে তো বলার সময়ও এত ভেবে দেখিনি। আহান বাবু, এইদিকে আয়। মিনু ফুপুর ডাকে আহান সিঁড়ি বেয়ে নেমেই এগিয়ে গেল বসার ঘরের সোফার দিকে। সেখানে আপাতত তার দাদি আমেনা খাতুন আর ফুপু মিনু বসে আছে। আহান গিয়ে তাদের মাঝে বসতেই মিনু বলল, কই থাকিস বলতো বাবু, তোকে তো পাওয়াই যায় না। এসে থেকে আমার পাশে দুদণ্ড বসার সময় হলো না তোর? ফুপুর কথায় আহান স্মিত হেসে বলে,
এই তো আসলাম। ব্যস্ত থাকি বলে খুব একটা সময় পাই না তো। হ্যাঁ, এখন তো ছেলে বড় হয়ে গেছে, বিয়েও হয়েছে, ব্যস্ত তো হবেই। এখন কি আর ফুপুর কথা মনে পড়বে? মিনু খাতুন বললেন বেশ অভিমানের সুরে। ইনসাফ মাহবুব তার খালাতো ভাই হলেও তাদের সম্পর্কটা নিজ ভাই বোনের মতোই ছিল বরাবরই। আর আহান তাদের বংশের প্রথম পুত্র সন্তান হওয়ায় সকলের সাথে মিনু অতি আদরের। আর আহানের ছোটবেলা থেকেই অধিকাংশ সময় কেটেছে মিনুর আদরে। তাই অন্য ছেলে মেয়েদের থেকে আহানি মিনুর অতি আদরের। স্বভাবে একটু কড়াভাষী হলেও ছেলে মেয়েদের প্রতি তার অগাধ ভালোবাসা। মিনু, আয় খেতে বসি। মা আসো। ইনসাফ মাহবুব নিচে এসেই ডাকাডাকি শুরু করলো। রাইমা আর রুবি রান্নাঘর থেকে খাবার এনে একে একে টেবিলে সাজাচ্ছে। আহান দিদুনের হাত ধরে উঠে দাঁড়িয়ে করিয়েই নিয়ে আসলো ডাইনিং টেবিলের কাছে। দিদুনকে বসিয়ে দিলে মিনুও এসে বসলো পাশে। আহান, তোর বউ কই রে? সেই যে ঘরে ঢুকলো আর তো বেরোনোর নামই নিল না। মিনুর কথায় আহান কোনো উত্তর দিল না। বারবার বউ বলায় তার ভীষণ অস্বস্তি হচ্ছে। এভাবে বাবা মায়ের সামনে শুনতেও যেন কেমন লাগছে। ও এসে যাবে আপা, আপনি খেতে বসুন। রুবি খাতুনের কথা শেষ হতেই রাইমা বলল, ওই তো এসে গেছে তোরা। রাইমার কথা শুনে আহান এক পলক চাইল সিঁড়ির দিকে। আলগা খোপা করা আধভেজা চুলগুলো ঘাড়ে লেপ্টে আছে, এক হাতে শাড়ির কুচি ধরে নেমে আসছে তোরা। অধর জুড়ে সামান্য হাসির রেখা। আহানের হঠাৎ মনে হলো মেয়েটা সুন্দর, একটু বেশি সুন্দর। বাহ, আজ তো তাকে পাক্কা নববধূ লাগছে। তোরা, দেখি দেখি। বলেই রাইমা তোরার হাত ধরে এগিয়ে আনলো। তোরা মাথা নিচু করে সামান্য হাসলো। তা তো লাগবেই, মেয়েদের সৌন্দর্যই তো শাড়িতে। আর কি সব জামা কাপড় পরে থাকো তোমরা বাবু। আর আজ থেকে যেন ওইসব না পরা দেখি তোমায়। হাসি খুশি মুখটা যেন চুপসে গেল তোরা মিনুর কথাটা শুনে। একটু আগের ঘটনা মনে পড়তেই তার মাথা গলিয়ে আসছে। একদিন শাড়ি পরেই যা অবস্থা, রোজ পড়তে পড়তে গেলে সে তো পাগল হয়ে যাবে। আই তোরা, তুই আমার সাথেই খেতে বস। ইনসাফ মাহবুব তোরাকে ডেকে বললেন। সবাই একে একে বসলে রুবি খাতুন সবাইকে দিয়ে নিজেও বসলো টেবিলে। খাবারের কয়েক লোকমা মুখে পুরে মিনু বেশ গম্ভীর মুখ করে বলল, বউ, এসব খাবার সত্যি তুমি রেঁধেছো তো? মিনুর কথায় তোরা হক চকিয়ে গেল। সকালের কথা অনুযায়ী আজ সকালের রান্না সে নিজে হাতেই করেছে। চাচির ভয়েই হোক আর গতকাল কয়েক মাসে রান্নাটা সে বেশ ভালো করেই রপ্ত করেছে, তাই কোনো রকম অসুবিধা হয়নি। রাইমা আর রবি খাতুন সাহায্য করতে চাইলেও সে একাই সবটা করেছে। কিন্তু এখন ফুপির কথায় তার বেশ ভয় হচ্ছে। খাবার খারাপ হয়নি তো আবার? জি, আমিই করেছি। তোরার উত্তর শুনে ইনসাফ মাহবুব বেশ উচ্ছ্বাসিত হয়ে বলল, বাহ, দারুণ রেঁধেছিস তো মা। আমি তো ভাবতেই পারিনি তুই এত ভালো রান্না জানিস। ইনসাফ মাহবুবের কথার সাথে সাথেই মিনুও বলল, আমিও তো ভেবেছিলাম তুমিও এখনকার মেয়েদের মতো অষ্টরম্ভা, কিন্তু তোমার ভালো গুণ আছে দেখছি। বাহ, বেশ ভালো লাগলো। বলেই আবারও খেতে শুরু করলেন। মা রাইমা দিদুন সহ সকলেই তার রান্নার প্রশংসা করলেও আহান নামক লোকটা একটা শব্দও বলেনি। তোরা জানতো এই লোক হতে প্রশংসা আশা করাও বোকামি। তবুও তার অজান্তেই তার মন চেয়েছিল হয়তো কিছু বলবে, কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আহান পুরোটা সময় নিঃশব্দে রইল। খাবারের পাট চুকিয়ে কিছুক্ষণ পরেই উঠে গেল আহান। ইনসাফও তার জরুরি কল আসায় ঘরে গেল। খাবার শেষ করেই ঘরে যেতেই নিজের জামা কাপড়গুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেখে তোরার চোখ চড়ক গাছ হয়ে গেল। পাশেই গম্ভীর মুখ করে রাখা লোকটা ল্যাপটপে টিপে যাচ্ছে, যেন কোনো ভুরুক্ষেপই নেই। এসব কি করেছেন? আমার জামা কাপড় নিচে ফেলেছেন কেন? আহান স্ক্রিন থেকে মুখটা তুলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলেছি না আমার কোনো জিনিসে হাত দেবে না। আমার আলমারিতে কবজা করার সাহস হলো কি করে? দেখুন, আমি এসব রাখিনি, মাই রেখেছে। আমি বলেছিলাম না রাখতে, উনি শোনেননি। তাহলে এখন শুনিয়ে দাও। আর আমার আলমারিতে আমি অন্য কারোর জিনিস অ্যালাউ করব না। তাহলে আমি জিনিসগুলো কোথায় রাখবো? রোজ রোজ লাগেজ থেকে বের করে ব্যবহার করা যায়? অত সব আমি জানি না।
আমার জিনিসের সাথে রাখতে পারবে না, দ্যাটস ইট। বলে ল্যাপটপটা রেখে ঘর থেকে বেরিয়ে গেল। তোরা কিছুক্ষণ থোয়া হয়ে দাঁড়িয়ে থেকে নিচ থেকে জামা কাপড়গুলো তুলে এক পাশে রেখে দিল। লাগেজটা রাইমা আপুর ঘরেই আছে, ওটা আনা দরকার ভেবেই দরজা দিয়ে বেরোতে নিলেই ওই মুহূর্তে আহান দরজার সামনে আসলে তোরার মাথার সাথে আহানের জোরে ধাক্কা লাগে। ধপ করে মেঝেতে পড়ে গেল তোরা। আহান থুতনিতে হাত দিয়ে ঘষতে ঘষতেই বলল, চোখে দেখো না, সবসময় বাঁদরের মতো ছুটাছুটি কেন করো? আপনিও তো দেখে চলতে পারতেন। একে তো নিজে দৌড়াচ্ছিলে, আবার আমাকেই বলছো স্টুপিড। বলেই নিচের দিকে হাত বাড়ালো। তোরাও খুশি হয়ে হাত বাড়াতে নিলেই ওকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আহান নিচে পড়ে যাওয়া আর ওর ফোনটা তুলে গটগট করে বেরিয়ে গেল। তোরা আহানের যাওয়ার পানে চেয়ে মুখ ভেঙচি কেটে বলল, লোকটা আস্ত একটা বজ্জাত, গোমরা মুখ হনুমান।